We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens. নমস্কার, শুরু করছি আজকের চতুর্থ স্তম্ভ। আমি ইন্দ্রাণী। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আচমকা পদত্যাগ করলেন বর্ষাকালীন অধিবেশনে প্রথম দিন শেষ হতেই। প্রশ্নটা হলো কেন? সরকার নিশ্চুপ, আমরা সবাই উত্তর খুঁজছি, কারণ ধনখড় সাহেব আমাদের দিকে শুধু একরাশ প্রশ্ন ছুড়ে দিয়ে চলে গেছেন উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে। এবং আগেই যেহেতু তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, ধনখড় বরাবরই একেবারে মোদী সরকারের স্ক্রিপ্ট ধরে কথা বলেছেন। কখনো কখনো সেই স্ক্রিপ্টের বাইরে গিয়ে আরও তীব্র ভাষাতেই সেই স্ক্রিপ্টকেই সমর্থন করেছেন। পশ্চিমবঙ্গে তিনি প্রতিদিনই নির্বাচিত মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছেন। তখন মনে হতো যেন একটা ছককষে যুদ্ধ হচ্ছে, যেটা পরে অন্যান্য বিরোধী শাসিত রাজ্যে থাকা বিজেপি মনোনীত রাজ্যপালেরাও অনুসরণ করেছেন। কেন্দ্রীয় তিনি বিরোধী দল আর বিচার ব্যবস্থাকে জোর গলায় আক্রমণ করেছেন, আর রাজ্যসভার নিয়ম কানুনকে অস্ত্র করে তর্ক বন্ধ করেছেন। কাউকে মুখ খুলতেই দেননি। এতদিন পর্যন্ত তার অবস্থান আর মোদী সরকারের অবস্থানের মধ্যে তেমন কোনো ফারাক দেখা যায়নি। এখন এই ফাটলটা যদি যথেষ্ট বড় হয়, ধনখড়কে পদত্যাগে বাধ্য করার মতো, তা হোক সে সম্মানের সাথে হোক বা অসম্মানে, তাহলে প্রশ্ন উঠছে কেন? এমন তো নয় যে আমাদের একজনও সত্যি করে ধরে নিচ্ছে বা নিয়েছে যে তিনি স্বাস্থ্যজনিত কারণে সরে দাঁড়িয়েছেন। যেটা বলা হয়েছে সেটা বেশ ভালো একটা অজুহাত, একটা মুখোশ। কিন্তু এই ফাটলের মধ্যেই একটা নতুন দরজা খুলছে। এর মধ্যে আবার গত সপ্তাহে খবর এলো যে আগের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুও নাকি নিজের ইচ্ছায় সরে যাননি, ওনাকেও নাকি ভদ্রভাবে বললে সরিয়ে দেওয়া হয়েছিল। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। এগুলোই বলে দিচ্ছে যে দিল্লির ক্ষমতা কেন্দ্রে যা ঘটছে, जो पक रहा है, সেখানে বিস্তর গন্ডগোল আছে। আর ক্রমশ এটা যে বিরাট কিছু ঘটতে চলেছে তারই ইঙ্গিত দেয়। উপরাষ্ট্রপতির এই পদত্যাগের গল্প আরো চমকপ্রদ হতে পারত, হয়তো এখনো পারে। হতেই পারে ধনখড় এমন কিছু করেছেন যা কোনো তৃতীয়বারের ক্ষমতাসীন সরকার, যাদের মাথায় বসে থাকা চৌকিদার এক মাসিহা সুলভ ভাবমূর্তি তৈরি করে ফেলেছে, যিনি কোনো বিরুদ্ধ মত পছন্দ করেন না, কাজেই তার ঘনিষ্ঠদের এই স্বাধীন মত প্রকাশের ইচ্ছেটা সহ্য হয়নি। হতেই পারে তিনি একেবারে কোণঠাসা হয়ে সংবিধানকেই তুলে ধরেছেন, যেটা সরকার এখন পুরোপুরি কবজা করে নিয়েছে, আর তাতেই তার পতন অনিবার্য ছিল। তিনি আপাতত বের হবার এক সোজা রাস্তা বেছে নিয়েছেন। এই পুরো ঘটনার একটা মৌলিক সমস্যা আছে, আর সেটা হলো এই ধনখড় সাহেবের পুরো ক্যারিয়ারটাই এক ভয়ঙ্কর সত্যি তুলে ধরেছে। যখন রাষ্ট্র ক্ষমতা একটা ক্ষমতা লোভী, ক্ষমতা মত্ত, বিভাজনকামী সরকারের হাতে পড়ে, তখন রাষ্ট্রীয় পদে থাকা মানুষেরা যেন সংবিধানকে লাল দাগ টেনে একটা অস্ত্র বানিয়ে ফেলে। প্রভুর কাছে কতখানি মাথা নোয়ালে প্রভু আপনাকে আপনার প্রাপ্য মর্যাদা দেবেন, সে হিসেব মানুষকে করতে হয়। দেখলেই হেঁ হেঁ করে হাত জোর করে পুরাতন ভৃত্য হলে তার রাগ দেখানোর জায়গা থাকে না। ধনখড় বিদায় সেটাই আবার বোঝালো। এক স্বৈরতন্ত্রের কাছে মাথা নিচু করলে মাথা সামান্য তোলারও সুযোগ থাকে না। হ্যাঁ, স্বৈরতন্ত্র ব্যাপারটাই এটা। সে রাজ্যেই হোক আর কেন্দ্রেই হোক, সে বিজেপি, তৃণমূল, সিপিএম বা সিপিআই যেই হোক না কেন, আনকোয়েশ্চেনেবল লয়্যালটি, প্রশ্নাতীত আনুগত্য দেখানোর মানে চিরকালের দাস হওয়া, আর চিরকালের দাসের ঘাড় সোজা করার অনুমতি থাকে না। ধনখড় বিদায় তার প্রকৃষ্ট উদাহরণ। আসছি পরের আলোচনা একটা বিরতির পর, সঙ্গে থাকুন। কোথায় সমস্যা হলো তার আগে দেখে নিই উনি কি করে হঠাৎ এই মোদি জামানাতে টুক করে ঢুকে পড়েছিলেন। প্রথমে রাজ্যপাল এই বাংলায়, তো রাজ্যপাল হন বিশিষ্ট মানুষজন, উনি নাকি বিরাট উকিল। এই বাংলা তারপর থেকে বিরাট বিরাট উকিল ব্যারিস্টারদের দেখেছে। সে কবেকার মনমোহন ঘোষ থেকে চিত্তরঞ্জন দাস, অতুল প্রসাদ সেন, ডক্টর
কেএন কার্জু, এমসি তালুকদার, পি মিত্র, অজিত দত্ত, মন্মথনাথ মুখার্জি, পরবর্তী যুগে স্নেহাংশু আচার্য, অশোক সেন, শঙ্কর দাস ব্যানার্জি, সিদ্ধার্থ শঙ্কর রায়, সোমনাথ চট্টোপাধ্যায়। আর তাদের পড়াশোনা দেখার মতো। বিদেশ থেকে ব্যারিস্টার, ধনখড় সাহেব উকিল, প্রথমে বিএসসি তারপর ল পাশ করেছেন। ফেমাস মানে বিখ্যাত হবার মতো তেমন কিছু নয়, তাই না? ওনার কোনো কেসে যুগান্তকারী রায়, কোনো যুগান্তকারী কেস, যেমন সিআর দাস বিপ্লবী অরবিন্দর হয়ে মামলা লড়েছিলেন, না। খুঁজে পেতেও তেনার তেমন কোনো উল্লেখযোগ্য মামলার কথা পেলাম না, থাকলে জানতাম। তারপর উনি নাকি ম্যান অফ প্রিন্সিপাল, নীতি মেনে চলেন। আসুন দেখা যাক সেটাও। আর 10 জন উকিলের মতোই উনি রাজনীতিতে এসেছিলেন। কোন রাজনীতি? জনতা দল। তার মানে কংগ্রেস, ইন্দিরা গান্ধীর স্বৈরতন্ত্রের বিরুদ্ধে উদার গণতন্ত্র, ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে উনি রাজনীতি করতে নামলেন। বেশ, 1989-এ ঝুনুঝুনু থেকে উনি সাংসদ হলেন। এপ্রিল 21 থেকে 5ই নভেম্বর আপনি 199 দিনের জন্য, মাত্র 199 দিনের জন্য মন্ত্রী, ঠিক মন্ত্রী নয়, সিকি মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী হলেন। প্রশাসনিক অভিজ্ঞতা বলতে এইটাই সর্বসাকুল্যে। 10ই নভেম্বর 1990 সরকার পড়ে গেল, ওনারও মন্ত্রিত্ব শেষ। ভিপি সিং এর মন্ত্রিসভা কেন ভাঙল? সবচেয়ে বড় কারণ আডবাণীজির রথযাত্রা লালু যাদব আটকালেন, বিজেপি সমর্থন তুলে নিল, ধর্মনিরপেক্ষতার সঙ্গে মুখোমুখি সংঘাত হিন্দুত্ববাদীদের। 90-এ উনি বিজেপি মানে জনসংঘ বিরোধী। 1991-তে দল পাল্টালেন, দল বদলু যাকে বলে, চলে গেলেন কংগ্রেসে। এবার আজমের থেকে সাংসদ হবার জন্য দাঁড়ালেন। কেন? ওনার পুরনো এলাকা কি হলো? ঝুনুঝুনু যেখান থেকে উনি সাংসদ হয়েছিলেন, ম্যান অফ প্রিন্সিপাল, এবার কংগ্রেস থেকে দাঁড়িয়েও হারলেন। লোকে এমএলএ থেকে এমপি হয়, যারা এমপি থেকে এমএলএ হন তারা মুখ্যমন্ত্রী হবার জন্য বা বড় দায়িত্ব নেবার জন্য। ওনারও সব কিছুই নয়। 1993-এ উনি কংগ্রেসের হয়ে কিষানগড় থেকে এমএলএ হয়ে গেলেন, এবার 5 বছরের জন্য। মানে ধর্মনিরপেক্ষ শক্তির পক্ষে দাঁড়ালেন। এরপর আবার দল বদল, ম্যান অফ প্রিন্সিপাল এবার বিজেপি হয়ে গেলেন। কেন? বিজেপি বড় শক্তি হিসেবে আসছে, আর বিজেপির ওনাকে দরকার, কারণ বিজেপির জাট ভোট দরকার। উনি বিজেপি হলেন, কিন্তু রাজস্থানের পলিটিক্সে জায়গা হবে না, সেখানে আরো বড় খেলোয়াড়েরা আছেন। অতএব উনি রাজ্যপাল। রাজ্যপাল হবার কথা সমাজের বিশিষ্ট মানুষের। উনি কোন ক্ষেত্রে বিশিষ্ট জানা নেই, কিন্তু উনি রাজ্যপাল। 3 বার দল বদল করে শেষ জীবনে অচিন্তনীয় পদপ্রাপ্তি। এবং এরকম হলে মানে হঠাৎ করে অকল্পনীয় কিছু পেয়ে গেলে একটু বেসামাল হয়ে পড়ে মানুষজন। লাট সাহেব কি কিঞ্চিত বেসামাল হয়ে পড়েছিলেন? ভেবে দেখবেন। জীবনে হুজুর, সেলাম, সেলামি, ওই 199 দিন মন্ত্রিত্বের, তারপর আর তেমন কই। বাড়ি, কত বড় বাড়িতে ছিলেন? 3000 স্কোয়ার ফিট, 5000 স্কোয়ার ফিট। আর রাজ্যপাল হবার পরে 27 একর মানে 158 বিঘের বেশি জমিতে 84,000 স্কোয়ার ফুট বাড়িতে ওনাকে থাকতে দেওয়া হয়েছিল। 14টা বাথরুম নিয়ে ওনার বাসভবনে ঘরের সংখ্যা ছিল 90। যোগ্যতার তুলনায় বেশি সম্মান, যোগ্যতার তুলনায় বেশি দায়িত্ব, দুই মারাত্মক। ওনাকে দেখে বোঝা যায় উই দ্য পিপল নন। মানুষ ওনাকে নির্বাচিত করেননি। রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী, কাউন্সিলর, এমনকি পঞ্চায়েত প্রধানও যে টেবিলে বসেন তা তাদের অর্জন করতে হয়, তাদের নির্বাচিত হতে হয়, যোগ্যতা প্রমাণ করতে হয়। উনি নির্বাচিত নন। 3 বার দল বদলের পরে উনি মনোনীত। ওনার মাথায় প্রভু ছিলেন, মানুষের আশীর্বাদ নয়। ওনাকে নিয়োগ করা হয়েছিল। এসে থেকে যার সঙ্গে খড়কে কাঠি নিয়ে লেগে পড়েছিলেন, তিনি এই মুহূর্তে ভারতবর্ষের প্রশাসনিক অভিজ্ঞতায় অন্যতম শীর্ষস্থানে আছেন। মানুষের দ্বারা নির্বাচিত, বাই দ্য পিপল। এবং সাকসেসফুলি ওই কাঠিবাজি করার পুরস্কার হিসেবেই পেলেন উপরাষ্ট্রপতি পদ। ওটাও ওই ছাগলের দাড়ির চেয়ে খুব বেশি কাজের কিছু নয়। ভাবুন না, উপরাষ্ট্রপতি না থাকলে, পদত্যাগ করলে, হঠাৎ দেহ রাখলে কি করিতে হইবে তাও লেখা নেই সংবিধানে। বলা আছে যত তাড়াতাড়ি সম্ভব উপরাষ্ট্রপতি নিয়োগ করা হবে। কত তাড়াতাড়ি লেখা নেই। আসছি আলোচনায় আরো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। কিন্তু কথা হলো উনি গেলেন কেন?
ছিলেন যে কারণে, গেছেন সেই কারণে। ছিলেন কারণ অক্ষরে অক্ষরে নির্দেশ মেনে চলবো, এটাই ছিল শর্ত। কাজেই পান থেকে চুন খসলে বাঁদরে মুখ খেঁচাবে, ভালো না লাগলে ফুটে যান, এমন এক অবস্থা তৈরি করা হবে যাতে হয় দুঃখে শোকে লজ্জায় আত্মহত্যা করতে হয়, না হলে আস্তে করে পাতলি গালি। উনি দ্বিতীয়টা বেছে নিলেন। পদত্যাগ শরীরের কারণে করছেন বলে জানানো হলেও বেশ কিছু প্রশ্ন আমাদের সামনে হাজির। এক, তিনি অধিবেশনের শুরুর দিনে অধিবেশন ভালো করে চালানোর কথা বললেন। এমনিতেই ভালো ভালো জ্ঞান দেন, দিলেন। বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং ডাকলেন, গেলেন। বিজেপির কিরেন রিজিজু বা জগৎ প্রকাশ নাড্ডা ছিলেন, বৈঠক মাঝপথেই শেষ হলো। তাই আবার বিকেলে তাদের ডাকলে তারা দুজনেই আর এলেনই না। উল্টে শোনা গেল যে বিজেপি রাজ্যসভার সাংসদেরা একটা সাদা কাগজে সই করছেন, মানে পদত্যাগ করো, না হলে সরানো হবে। তার অফিস থেকে জানানো হলো যে তিনি তার পরের দিন মানে 22শে জুলাই জয়পুর যাবেন। সেখানে প্রোগ্রাম আছে, তৈয়ারি চলছে, মালা টালাও কেনা হয়ে গেছে। সারা দিন থাকলেন সংসদে তার অফিসে। রাত 7:30টায় জানালেন শরীর খারাপ, পদত্যাগ করছি। কেবল পদত্যাগ করলেনই না, সেই চিঠি সংবাদ মাধ্যমে চলে গেল। কারা পাঠালো তা জানতে সব থেকে আগে কারা সেটা পেয়েছে সেটা জানলেই বুঝতে পারবেন। সবচেয়ে আগে এই খবর জানা গেল রিপাবলিক টিভিতে। যারা জানেন তারা বুঝবেন। এবং কোনো কথা না বলেই সেই পদত্যাগ গ্রহণ করা হলো। তার এই ভ্যানতারা মার্কা পদত্যাগপত্র চটজলদি কেবল অ্যাকসেপ্ট করা হলো তাই নয়, প্রধানমন্ত্রী বয়ানটা দেখুন ভালো করে। কারণ দেবতা বা শয়তান যখনই কিছু বলেন তার প্রতিটা শব্দের অর্থ থাকে, তা বুঝতে হয়। আমাদের বিদেশ বেড়াতে যাওয়া প্রধানমন্ত্রী যাবার আগে বলেছিলেন উনি উপরাষ্ট্রপতি সমেত নানান পদে থেকে দেশকে সেবা করার অনেকগুলো সুযোগ পেয়েছেন। ওনার সুস্বাস্থ্য কামনা করি। ফিনিশ, খতম, বাই বাই। উনি ভালো কাজ করেছেন বললেন কি? উনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন বললেন কি? উনি মানুষের জন্য কাজ করেছেন বললেন কি? বলেননি। বলেছেন উনি অনেকগুলো সুযোগ পেয়েছেন, যেতে চাইছেন, ভালো, ব্যাস। অতএব ধানখার বাবুর দ্বিতীয় অধ্যায় সমাপ্ত। কিন্তু একেবারে শেষ কি? বাঙাল আর জাটদের নাকি শেষ বলে কিছু হয় না। কখন যে কোনখান দিয়ে তারা বেরিয়ে আসবেন তা কারোর জানা নেই। উনি কি আরেকজন সতপাল মালিক হবেন? হতেই পারেন। তার জন্য ভবিষ্যতের দিকে চোখ রাখুন। আজ এখানেই শেষ করছি। শুভরাত্রি। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens